সেনাবাহিনীতে বড় রদবদল, শীর্ষ পদে নতুন মুখ, কেন এই পরিবর্তন? বাংলাদেশ সেনাবাহিনীতে হঠাৎ বড় ধরনের রদবদল। আজ দুপুরেই সেনা সদর থেকে জারি করা হয়েছে এক চাঞ্চল্যকর আদেশ। চিফ অফ জেনারেল স্টাফ থেকে শুরু করে পিএসও পদ সবখানে এসেছে নতুন মুখ। কেন হঠাৎ এই পরিবর্তন? কার হাতে গেল সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সব দায়িত্ব? আর যাকে রাষ্ট্রদূত করে পাঠানো হলো তার নেপথ্যে বা কি কারণ? গত কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগে একটি বড় ধরনের খবর আমাদের সামনে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে একটি বড় ধরনের রদবদল করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এই পদটি প্রায় গত এক মাস যাবৎ খালি ছিল। এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। তিনি জানুয়ারি মাসে অবসরে গেছেন। অবসরে যাবার পর থেকে খালি থাকার প্রেক্ষিতে এই পদটি আজকে পূরণ করা হলো এবং এই পদটি খালি হওয়া থেকে সেনাবাহিনীতে নানা নাটকীয় ঘটনা ছিল। এই যে আজকে যিনি পররাষ্ট্র উপদেষ্টা, কথিত আছে এগুলো যে তিনি ইউনূস সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং তিনি তার পছন্দের মানুষকে এই সিজিএস পদে বসাতে চেয়েছিলেন, কিন্তু সেনাপ্রধানের হস্তক্ষেপে সেটি সম্ভব হয়নি। এর মধ্যে নির্বাচন হয়ে গেল। নির্বাচনের মাত্র 5 দিনের মধ্যেই এই সিজিএস পদে পদায়ন করা হলো লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে। সিজিএস পদটি সেনাবাহিনীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি সেনাপ্রধানের ঠিক পরেই অত্যন্ত প্রভাবশালী একটি পদ। এই পদ থেকে সেনাবাহিনীর বাজেট থেকে শুরু করে নানা রকম নীতি নির্ধারণী বিষয়গুলো দেখা হয় এই পদে যিনি দায়িত্বে আছেন তিনি। মাইনুর রহমান এর আগে ময়মনসিংহে অবস্থিত আরডক এর জিওসি ছিলেন। আরডক মূলত প্রশিক্ষণ এবং মতবাদ নিয়ে কাজ করে। মাইনুর রহমানের এই অভিজ্ঞতা এখন সরাসরি সেনা সদরের অপারেশনাল নীতি নির্ধারণে কাজে আসবে। এই নিয়োগ থেকে বোঝা যায় সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং কৌশলগত দক্ষতাকে আরো আধুনিকীকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ পদের কথা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সাধারণত একজন লেফটেন্যান্ট জেনারেলকে যখন সামরিক পদ থেকে সরিয়ে কূটনৈতিক মিশনে পাঠানো হয় তখন সেটি প্রশাসনিক কৌশলের অংশ হিসেবে দেখা হয়। এটিকে কেবলই নিয়মিত রদবদল নাকি এর পেছনে কোনো বিশেষ সমীকরণ আছে? তার জায়গায় নতুন পিএসও হিসেবে দায়িত্ব নিচ্ছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি এর আগে চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। চট্টগ্রামের মতো একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ এলাকা সামলানোর অভিজ্ঞতা তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনীর বিভাগের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে সহায়তা করবে। আর বিদায়ী পিএসও এস.এম. কামরুল হাসান, তার সম্পর্কে আমরা গত 1.5 বছরে অসংখ্যবার আলাপ করেছি। জামাতপন্থী, পাকিস্তানপন্থী এবং তিনি লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার তিনি সেই একজন ব্যক্তি, সর্বোচ্চ সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যক্তি। তিনি গত 2025 জানুয়ারি মাসে তিনি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফর করেছিলেন এবং তার ব্যাপারে জামাত কানেকশনের সুস্পষ্ট আলাপ আলোচনা সমালোচনা যেটি বলি না কেন আছে। এই রদবদলের ফলে এটি অন্ততপক্ষে পরিষ্কার যে এই যে জামাত কানেকশন, সেনাবাহিনীর যে জামাতিকরণ, জামাতি কানেকশন, সেটিকে অপসারণ করবার একটা চেষ্টা করা হচ্ছে এবং এস.এম. কামরুল হাসান নিজেকে সেনাপ্রধান হবারও স্বপ্ন দেখছিলেন এবং তাকে স্বপ্ন দেখানো হয়েছিল। আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী তার ব্যাপারেও সমালোচনা আছে। তিনি তাকে হোপ দিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন যে তাকে সেনাপ্রধান করবেন এবং তিনি তাকে সিজিএস করতে চেয়েছিলেন, কিন্তু ঘটনা উল্টো দিকে ঘুরছে। অর্থাৎ এস.এম. কামরুল হাসানের আর সিজিএস হওয়া হলো না, সেনাপ্রধানও হলো না। সেনাবাহিনীর পদ থেকে তিনি বাইরে চলে গেলেন। পরবর্তী সেনাপ্রধান হবার দৌড়ে তিনি আর থাকলেন না। এর কারণ হতে পারে যে জামাত কানেকশনের কারণে তিনি বিচ্যুত হলেন। এর পরের অংশে আমরা দেখতে পাচ্ছি যে ডিভিশনাল কমান্ডার বা জিওসিদের রদবদল। মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে 55 পদাতিক ডিভিশন যশোর থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে পাঠানো হয়েছে। যশোর সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন। আপনাদের মনে আছে নিশ্চয়ই গোপালগঞ্জে সেনাবাহিনী কর্তৃক কি ধরনের ঘটনা ঘটেছিল এবং এই যশোর এরিয়ার মধ্যে গোপালগঞ্জ এবং যশোর এরিয়া থেকে এই অপারেশনে অংশ নেওয়া হয়েছিল। ওই অঞ্চলের এরিয়া কমান্ডার ছিলেন জে.এম. ইমদাদুল ইসলাম, তাকে সরিয়ে দেওয়া হলো। আবার চট্টগ্রামের গুরুত্বপূর্ণ 24 পদাতিক ডিভিশনের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মেজর জেনারেল ফেরদৌস হাসানকে। তিনি এর আগে
ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট ছিলেন, অর্থাৎ অভিজ্ঞতার হাত বদল করা হচ্ছে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মেজর জেনারেল ফেরদৌস হাসানের পূর্বের প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এই রদবদলে পদোন্নতি হয়ে নতুন লোক এসছে। যেমন খবরের একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে যশোরের 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। বিদেশের মাটিতে কাজ করা একজন সামরিক কর্মকর্তাকে সরাসরি মাঠ পর্যায়ে বড় কমান্ডে ফিরিয়ে আনা একটি ইতিবাচক দিক। এবং কোথায় কাজ করেছেন? দিল্লিতে। তার কূটনৈতিক এবং সামরিক উভয় অভিজ্ঞতা সেনাবাহিনীর মাঠ পর্যায়ের শৃঙ্খলা ও উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই পরিবর্তন? যে কোনো দেশের সেনাবাহিনীতে একটি নির্দিষ্ট সময় পর পর চেইন অফ কমান্ড বজায় রাখতে এবং প্রশাসনিক কাজে গতি আনতে রদবদল হয়। তবে এবারের পরিবর্তনটি বেশ সুদূর প্রসারী। সেনা সদর থেকে শুরু করে মাঠ পর্যায়ের ডিভিশন পর্যন্ত এই রদবদল ইঙ্গিত দিচ্ছে যে সেনাবাহিনীতে এক নতুন কর্মস্পৃহা এবং পেশাদারিত্বের সমন্বয়ে আধুনিকায়নের কাজ চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ সেনাবাহিনীর অপারেশনাল ক্ষমতাকে আরো শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। সেনাবাহিনীর এই শীর্ষ পর্যায়ের পরিবর্তনগুলো দেশের সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে তার সময় বলবে। আমরা নিশ্চয়ই সময়ের সাথে থাকবো। এই আওয়ামী লীগ ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচনের পর কেন খুলছে আওয়ামী লীগের অফিস? পর্দার আড়ালে কি ঘটছে? আমি গতকালকে একটু হতাশার কথা শুনিয়েছিলাম আপনাদেরকে যে 1.5 বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো নেতৃত্বের নির্দেশনা নেই, আসলে সুস্পষ্ট কোনো নেতৃত্ব নেই। আওয়ামী লীগের কার্যক্রমের কোনো সন্তুষ্টি নেই, সাধারণ নেতাকর্মীরাও সন্তুষ্ট নয় আওয়ামী লীগের কার্যক্রমে। হতাশার কথা বলেছিলাম। এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কি দিশা দেবে দিশাহারা আওয়ামী লীগকে, কিংবা তার পুত্র সজীবের জয় এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কেউ নন, কিন্তু তিনি কখনো কখনো কোথাও বেফাঁস মন্তব্য করছেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে, বিশেষ করে তার মাকে নিয়ে। তার মন্তব্য, তার ইন্টারভিউ আরেকটু সংযত হওয়া আমরা প্রত্যাশা করি বাংলাদেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে। আওয়ামী লীগ যে ফিরবে, আওয়ামী লীগ যে ফিরছে, এই ফেরার তোড়জোড় চারিদিকে শোনা যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় খোঁজ নিয়েছি, বাংলাদেশের অনেক জেলায় যে আওয়ামী লীগ নেতা কর্মীরা পালিয়েছিলেন, যারা বিদেশেও যেতে পারেননি। হয়তো এক জেলা থেকে পঞ্চগড়ের মানুষ হয়তো সাতক্ষীরায় গিয়ে আছেন, কিংবা সাতক্ষীরার মানুষ ঠাকুরগাঁয় গিয়ে আছেন। তারা আস্তে আস্তে নিজ জেলায় বা নিজ উপজেলায় ফিরতে শুরু করেছেন, এটি আসার কথা। আর আপনারা কয়েকদিন যাবত তো দেখছেনই যে আওয়ামী লীগের কার্যালয় একের পর এক খুলছে, একদিকে খুলছে, আবার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। এগুলি আসলে আওয়ামী লীগ ফেরার একটা বার্তা। হতাশার কিছু নেই, কারণ এই যে নতুন একটি সরকার গঠিত হলো, নির্বাচনটা একটা অবৈধ নির্বাচন। অবৈধ নির্বাচন এই অর্থে বাংলাদেশের রাজনীতিতে মূলত দুটি পক্ষ, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগকে অবৈধভাবে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে, কাজেই স্বাভাবিকভাবে ক্ষমতায় কে যাবে? বিএনপি ফাঁকা ফিল্ডে গোল দেবে, ফাঁকা ফিল্ডে গোল দিয়েছে। আজকে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে তারেক রহমান ক্ষমতার যে মসনদটায় বসেছে, যে সিটটায় বসেছে, সেই সিটটা কিন্তু হট সিট, উত্তপ্ত সিট, জ্বলন্ত উনুনের সিট। আপনি যদি বলেন যে এই যে রুটি পরোটা ভাজে, এটাকে কি বলে? তাওয়া। তাওয়ার মধ্যে বসে আছেন তারেক রহমান। এই বসা কিন্তু আরামের বসা নয়, এই বসা কিন্তু পুড়ে যাওয়ার বসা। কয়েকদিন মাত্র শপথ হলো, দেখুন, অপেক্ষা করুন কি ঘটে। নানা কারণে, নানা সূচকে এই সরকার খুব বেশি দিন লাস্টিং করবে না। প্রাথমিক একটা জয় হয়েছে যে ইউনূসের মতো একটা দেশবিরোধী সরকার পতন হয়েছে, এই জন্য মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস। কিন্তু ইউনূস যে জ্বলন্ত উনুন করে দিয়ে গেছে বাংলাদেশকে, কিংবা ইউনূস যে সিটটায় বসেছেন, সেই সিটটায় আজকে তারেক রহমান বসছেন, হট সিট বানিয়ে দিয়ে গেছেন, এর উত্তাপ সহ্য করাই কঠিন হবে। আমি ধরে নিলাম যে তারেক রহমানের সদিচ্ছা থাকবে, তিনি সৎভাবে কাজ করবার চেষ্টা করবেন অতীতের কলঙ্ক মুছে দিয়ে, কিন্তু তারপরেও সিস্টেমের কারণে, প্রকৃতিগত কারণে তিনি ফেল করবেন। ফেল করবার জন্য প্রতি পদক্ষেপে ইউনূস গর্ত খুঁড়ে রেখে গেছেন। আর এই গর্তগুলোই আওয়ামী লীগের ফেরার জন্য, আওয়ামী লীগের সহ একটা আগামী নির্বাচন হওয়ার জন্য একটা প্রেক্ষাপট তৈরি হয়ে আছে বা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে চমকপ্রদ খবর যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল, যাদের কেন্দ্রীয় কার্যালয় ছিল জনমানবহীন, তারাই কি তবে ফিরছে?
পঞ্চগড় থেকে চাঁদপুর কিংবা ধানমন্ডি হঠাৎ কেন আওয়ামী লীগ কর্মীরা তালা খুলছেন কার্যালয়ের? এটা কি কোনো গোপন সমঝোতা নাকি শেখ হাসিনার বিশেষ কোনো বার্তা? 2024 সালের আগস্টে তথাকথিত গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর 2025 সালের মে মাসে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো মিছিল, সভা বা প্রচারণা চালানো যাবে না। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কে বা কারা দখল করেছে? জামাত। এর বিচারক থেকে শুরু করে, এর প্রসিকিউটর থেকে শুরু করে প্রত্যেকে জামাতি। এরা এই যে আজকে যারা ট্রাইব্যুনালটা দখল করেছে, তারা মানবতা বিরোধী অপরাধ যে ছিল, জামাতের যে যুদ্ধাপরাধীদের বিচার ছিল, সেই বিচারে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী বা আইনি সহায়তাকারী কোনো না কোনো ভাবে যুক্ত ছিল। তারা 2024 ক্ষমতার পর পরিবর্তনের পর রাতারাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখল করে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা হচ্ছে 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। কিন্তু এই ট্রাইব্যুনালটাকে অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করে 2024 সন্ত্রাসী কর্মকাণ্ড, নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ষড়যন্ত্রমূলকভাবে, সেই সরকারের উপর দায় চাপিয়ে দিয়েছে, দিয়ে একটা প্রহসনের নাটকীয় বিচার। আজকে এই জায়গাতে একটা কথা বলতে চাই যে এই যে একটা প্রহসনের বিচার হচ্ছে, জামাতের মতো জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় না আসাতে বাংলাদেশ তো বেঁচে গেছে। আরেকটি যে প্রহসনের বিচারে যাদের বিচার হচ্ছে, তাদেরকে অন্যায়ভাবে এরা ফাঁসিতে ঝুলিয়ে দিত এই জামাতেরা। সেটা থেকেও আল্লাহ, স্বয়ং আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আসলে রাখে আল্লাহ, মারে কে? এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার জামাতি ট্রাইব্যুনালের। আওয়ামী লীগ ক্ষমতায় আসা আগেই বিএনপি ক্ষমতায় এসছে, তো বিএনপি এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে জামাতিদের। কারণ বিএনপি জানে যে এরা কারা। 2026 ফেব্রুয়ারিতে এসে চিত্রটা বদলে যাচ্ছে। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা নড়ে চড়ে বসেছে। যদিও তারা নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু ভোট শেষ হতেই তারা আবার কার্যালয়মুখী হচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সম্প্রতি বিবিসি বাংলাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে, কার্যালয়গুলো বাজেয়াপ্ত করা হয়নি, তাই সেখানে যাওয়ার কোনো আইনি বাধা নেই। নাসিম দাবি করছেন, এখানে কোনো গোপন সমঝোতা নেই, এটি তৃণমূলের কর্মীদের স্বতঃস্ফূর্ত আবেগ। তিনি আশা করছেন নির্বাচিত সরকারের অধীনে পরিস্থিতি স্বাভাবিক হবে। ছাত্রলীগের একজন কর্মী রিহান সর্দার নামে একজন বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন। রিহান সর্দারের বক্তব্য এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি দাবি করেছেন স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে তারা একটি বার্তা পেয়েছেন। বার্তাটি ছিল, সারা দেশে যারা যেখানে সম্ভব দলীয় কার্যালয়ে যান। দলীয় সূত্রগুলো বলছে, শেখ হাসিনা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিয়মিত তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন। এই যে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল বা কার্যালয় পরিষ্কারের কাজ চলছে, এর সুতা কি তবে সরাসরি দিল্লি থেকে নাড়ানো হচ্ছে? এটি কি দলের অস্তিত্ব টিকিয়ে রাখার এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই? সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে গত নির্বাচনের পরের দিন পঞ্চগড়ে। সেখানে বিএনপির সদর উপজেলা সভাপতির উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই বিএনপি নেতা পরে দাবি করেছেন তিনি জানতেন না এটি আওয়ামী লীগের অফিস। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তলে তলে কি কোনো সমঝোতা হচ্ছে? চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা এবং পটুয়াখালীর চিত্র একই। কর্মীরা কার্যালয় পরিষ্কার করছেন, স্লোগান দিচ্ছেন, তবে মুদ্রার উল্টো পিঠো আছে। ময়মনসিংহের তারাকান্দায় কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি কর্মীরা সেখানে পাল্টা হামলা চালিয়েছে। অর্থাৎ মাঠ পর্যায়ে উত্তেজনাও এখন তুঙ্গে। বিবিসি বাংলার প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নির্বাচনের আগে অনেক জায়গায় বিএনপি বা জামাতের প্রভাবশালী নেতারা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন। ভোটের সমর্থন বা এলাকায় শান্ত রাখার স্বার্থে আওয়ামী লীগ নেতাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্বাচনের পর তাদের কার্যালয় খুলতে বাধা দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচিত সরকার আসার পর তারা চাইছে একটি স্থিতিশীল পরিবেশ। আর আওয়ামী লীগের মতো একটি বিশাল কর্মী বাহিনীকে সম্পূর্ণ বাইরে রেখে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন। এই ধারণা থেকেই হয়তো স্থানীয় পর্যায়ে কিছু শৈথিল্য দেখানো হচ্ছে। তবে এই আশ্বাস অনেক সময় দলীয় কোন্দলের কারণে টেকসই হচ্ছে না।
বারবার একটা স্থিতিশীল দেশ, স্থিতিশীল সমাজ গড়বার একটা আলাপ হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের অর্ধেক মানুষকে বাদ রেখে স্থিতিশীল সমাজ গড়া কিভাবে সম্ভব? আমি বারবারই বলেছি, এর আগেও বলেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি যেভাবেই দায়িত্ব নিন, পেছনের দরজা দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন, একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে হোক আর পাতানো নির্বাচনের মাধ্যমে হোক না কেন, তিনি এখন প্রধানমন্ত্রী। তার কাজ, তিনি যদি, আমি শুরুতেই যে বললাম, তার যে সিটটা হট সিট, এই সিটে বসে থাকা কিন্তু কঠিন ব্যাপার। এই সিটে বসে থাকতে হলে দেশ, রাষ্ট্র, সমাজে স্থিতিশীলতা আসতে হবে। আর স্থিতিশীলতা আসতে হলে আওয়ামী লীগের সাথে যদি মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় থাকেন, তাহলে কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়।